নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজকে 1 ডিসেম্বর এবং ঠিক সেই দিন প্রত্যেক ইআরওকে মুচলেকা দিতে হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনকে। ইআরও বলতে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার। কতজন ইআরও আছেন? 294টা বিধানসভার জন্য 294 জন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার অ্যাপয়েন্টেড আছে। প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রিক একজন ইআরও। হি অর শি ইজ দ্য মেন রেসপন্সিবল পার্সন, যার হাতে আলটিমেট রেসপন্সিবিলিটিটা থাকে। ধরুন বিএলও কাজ করছেন ফিল্ড ওয়ার্ক, বিএলও নিজে বা কাউকে দিয়ে আপলোড করাচ্ছেন ডেটা, সেই আপলোডেড ডেটা কিন্তু আলটিমেটলি নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে থ্রু ইআরও। মাঝখানে আছেন ওসি ইলেকশন, মাঝখানে আছেন এইআরও। আলটিমেটলি ইআরও থ্রু দিয়ে সেই ডেটা চলে যাচ্ছে ড্রাফট রোলের জন্য, খসড়া তালিকার জন্য। এইবার এই মুচলেখা দিলে কে ফাঁসবেন, কতটা ফাঁসবেন, কিভাবে ফাঁসবেন? যারা ভাবছেন আমরা ফাঁসবো না, তো আমরা তো বিএলও ফাঁসবো না, আমরা তো এইআরও ফাঁসবো না, আমরা তো ওসি ইলেকশন আমরা তো ফাঁসবো না, আমরা তো ইআরও ফাঁসবো না, সবাই ফাঁসবেন। যারা জাল এন্ট্রি করবেন তারা সবাই ফাঁসবেন। আমি একদম তথ্য দিয়ে আপনাদের কাছে বিশ্লেষণ করবো, কিন্তু তার আগে বলছি নির্বাচন কমিশন কিন্তু সাংঘাতিকভাবে বিভিন্ন পদ্ধতিতে স্ক্রিনিং করছেন। আপনি ধরুন বিএলও, আপনি যে তথ্যটা আপলোড করছেন, বা আপনি এইআরও, আপনি সেই তথ্যটাকে পাস অন করছেন। আপনি জানেন, আপনি নিজে ভিডিও হিসেবে জানেন যে কোনো একজন ডেটা এন্ট্রি অপারেটর, কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর অথবা পাড়ার কোনো রামশ্যাম যদুমধুকে দিয়ে ডেটা এন্ট্রি করানো হচ্ছে, বা পাশের বাড়ি কোনো বা ছোটো ভাই বা ভাইপোকে দিয়ে কাউকে এন্ট্রি করানো হচ্ছে, নিজের লগ ইন আইডিটাকে শেয়ার করানো হচ্ছে, ভিডিও অফিসে কন্ট্রাকচুয়াল লোককে দিয়ে কিংবা বিএসকে কর্মীদের দিয়ে ডেটা এন্ট্রি করানো হচ্ছে। কিন্তু সেই ডেটা এন্ট্রি অপারেটর এমন কিছু ভুল থাকলো যেটা আলটিমেটলি ছাঁকনির মতো পরিষ্কার করে নিতে চলেছে নির্বাচন কমিশন। কী পদ্ধতিতে আমি প্রথমেই আপনাদের বলিনি, গত পরশু দিনে আপনাদের কাছে বলেছিলাম যে স্পেশাল রোল অবজারভার অ্যাপয়েন্টেড হয়েছেন সুব্রত গুপ্ত, প্রাক্তন আইএস, এই পশ্চিমবঙ্গ ক্যাডারের যিনি। তিনি স্পেশাল রোল অবজারভার অ্যাপয়েন্টেড হয়েছেন এবং 12 জন আইএস পদমর্যাদার খুব কৃতি অফিসারদের তারা 2টি করে জেলা দিয়ে তাদের নিযুক্ত করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সমস্ত নথি তথ্য প্রতিদিনের আপ টু ডেট রিপোর্টটা নির্বাচন কমিশনের কাছে, জ্ঞানেশ কুমারের কাছে পাঠানো হয়েছে। এবং সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে সেই সুব্রত গুপ্ত গতকালই আমরা দেখেছি যে ফলতাতে চলে গেছেন এবং গিয়ে সেখানে প্রথম ইন্সপেকশনটা তিনি ফলতাকের থেকে করেছেন। সাতলাখি জালিয়াতির ছাপ্পার যে এলাকা, তার জাহাঙ্গীরের যে এলাকা, শানু বক্সি, সে মানে যার সম্বন্ধে এত অভিযোগ যে যিনি এন্টায়ার করাপশনের পার্টে নেতৃত্ব দিচ্ছেন ভিডিও হিসেবে, তো তার যার সম্বন্ধে এত অভিযোগ, তাঁর ওখানেই প্রথম গেছেন সুব্রত গুপ্ত। এবং সেখান থেকে বেরোনোর সময় সাংবাদিকদের তিনি মিট করছিলেন। সাংবাদিকদের কাছে প্রশ্নের উত্তরে খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন, যে কথাটা নিয়ে আমি গত কয়েকদিন ধরে আপনাদের কাছে বারবার প্রতিবেদন পেশ করছি, যে এবার জাতীয় নির্বাচন কমিশন কিন্তু নানান ধরনের সফটওয়্যার ক্লিনিং পদ্ধতি চালু করছেন। অর্থাৎ যে ক্লিনিংয়ের মধ্য দিয়ে আপনি বিএলও হিসেবে যদি কোনো অন্যায় এন্ট্রি করেন, আপনি এইআরও হিসেবে দেখেও যদি সেটাকে না দেখেন, আপনি ওসি ইলেকশন পুরো ব্যাপারটাকে মনিটরিং করেও করলেন না, আপনি ইআরও সব জানলেন কিন্তু চুপ করে থাকলেন, ফলত আপনিও ধরা পড়বেন। কীভাবে ধরা পড়বেন? কি সুব্রত গুপ্ত তিনি বলেছেন স্পেশাল রোল অবজারভার, তাঁর বক্তব্যটা আমি এই পর্বে আপনাদের কাছে শোনাবো। গতকাল ফলতা থেকে বেরোনোর সময় তিনি কি বলেছেন। রোলটা তো পাবলিশ হোক, আগে পাবলিশ হওয়ার পরে আমরা সে তার উপর যে সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয় সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হবে। দেখুন, অভিযোগ তো অনেক হতে পারে, সেগুলো পরীক্ষা করে দেখতে হবে কি আছে। যে আমরা তো ডেটাবেসের মধ্যে ঢুকে তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন এগুলো যখন হবে তখন সেগুলো বোঝা যাবে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হবে, সফটওয়্যারের সাহায্য নেওয়া হবে। শুনলেন, আমি বলছি না, সুব্রত গুপ্ত যিনি স্পেশাল রোল অবজারভার তিনি বলছেন বিভিন্ন সফটওয়্যার ক্লিনিং সিস্টেমের মধ্য দিয়ে পরীক্ষা করা হবে, ছাঁকনির মতো দেখা হবে যে কোন বিএলও কোন জালিয়াতি এন্ট্রি করেছেন, কোন বিএলওর কোটায় এন্ট্রি হয়েছে। অনেক সময় বিএলও জানতেও পারলেন না, সেটাকে পলিটিক্যাল পার্টির নেতারা এইআরওকে ধরে, বিডিও সাহেবকে ধরে ডেটা এন্ট্রিটা বিডিও অফিস থেকে, পঞ্চায়েত অফিস থেকে করিয়ে দিলেন। আলটিমেটলি আপনি যদি বিএলও হন, আপনি ফেঁসে যাবেন এবং এইআরও অবশ্যই ফাঁসবেন। কারণ বিএলও তখন আপনি বলবেন আমি তো করিনি, আমার লগ ইন আইডিটা দিয়ে দিয়েছিলাম, তো ওরা বসে এন্ট্রি বিডিও অফিস থেকে বা পঞ্চায়েত অফিস থেকে বসে এন্ট্রি করা হয়েছে। ফলত সেই এন্ট্রিটা, সেইখানে যখন এন্ট্রিটা হবে, সেই এন্ট্রির জন্য আলটিমেট রেসপন্সিবিলিটি গিয়ে পড়বে কিন্তু বিএলওর ওপর এবং ইআরওর ওপর, তার সর্বোচ্চ মাথায় যিনি আছেন। আর মাঝখানে যিনি ভিডিও এই কাজটা করিয়েছেন তিনিও কিন্তু আলটিমেটলি ফাঁসবেন। আপনাদের গত কয়েকদিন আগে বলেছিলাম যে উলুবেড়িয়াতে বিএসকে ওয়ার্কারদের দিয়ে করানো হচ্ছে, যেটা সম্পূর্ণ ইলেকশন রুলসের বিরোধী। হাসানাবাদ বিডিও অফিস, সেখানে লগ ইন আইডি শেয়ার করার জন্য চাপ দেওয়া হচ্ছে।
সরাসরি সেখানকার বিএলওরা লিখিত অভিযোগ নির্বাচন কমিশনের কাছে পর্যন্ত করেছে। প্রচুর তথ্য এরকম দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গা থেকে তথ্য পেয়েছি, উত্তর চব্বিশ পরগনার একাধিক জায়গা থেকে, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, বাঁকুড়া, বিষ্ণুপুর। আমি সেই তথ্যগুলো নিয়ে না প্রকাশ্যে আলোচনায় আসছি না, তার কারণ সেগুলো সরাসরি নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দিচ্ছি, যেখানে যেখানে কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর বা পাড়ার লোককে দিয়ে এন্ট্রি করানো হচ্ছে। যেমন ধরুন আমার একটা নিজস্ব অভিজ্ঞতা আছে, আমি সেটা বলবো, কিন্তু তার আগে চলুন কীভাবে এই ক্লিনিং সিস্টেমটা হচ্ছে সেই ক্লিনিং সিস্টেমে একটা উদাহরণ দিই। গবেষক বিশ্লেষক মানস ভট্টাচার্য, যিনি নিজে একটা সময় মানে এই এসআইআর কাজের মধ্যে ইনভলভডও ছিলেন, তিনি বলছেন যে কীভাবে আলটিমেটলি একটা ছোট্ট উদাহরণ, নির্বাচন কমিশন কীভাবে ছাঁকছেন। ধরুন আপনি বিএলও, আপনি কোনো মৃত মানুষের নাম তুলে দিলেন যে তিনি মারা যাননি, তিনি বেঁচে আছেন। এইবার ইলেকশন কমিশন তাকে কীভাবে ধরছে, কোন পদ্ধতিতে ধরছে, নানান পদ্ধতি আছে। তার একটা পদ্ধতি আমি অফিসিয়ালি আপনাদের দেখাচ্ছি, কারণ আমি প্রচুর তথ্য ঘেটেছি, প্রচুর এটা নিয়ে গবেষণা করেছি, চর্চা করেছি, অনুসন্ধান করেছি। আমি জানি নির্বাচন কমিশন কোন কোন পদ্ধতি অ্যাডাপ্ট করছে, কিন্তু সেগুলো প্রকাশ্যে এখন বলা উচিত। বললে যারা এই জালিয়াতিটা করছেন তারা একটু সতর্ক হয়ে যাবেন। আমি সেই জন্য সে তথ্যগুলো দিচ্ছি। কিন্তু একটা তথ্য আপনাদের কাছে দিই, যেখানে দাঁড়িয়ে একজন মারা গেছেন, এবার সেই মারা যাওয়ার পর তিনি পঞ্চায়েত বা পুরসভা বা জেলা পরিষদ বা যেখান থেকে কর্পোরেশন থেকে ডেথ সার্টিফিকেট কালেক্ট করছেন। এই ডেথ সার্টিফিকেটে যখন কালেক্ট করছেন, সেই ডেথ সার্টিফিকেট কালেক্ট করার সময় তার আধার কার্ডটাকে ডিঅ্যাক্টিভেটেড করতে হয়। অর্থাৎ এই মানুষটা রমেন্দ্র সুন্দর দাস, সাপোজ লোকটির নাম রমেন্দ্র সুন্দর দাস, তিনি থাকতেন হাওড়ায়, তিনি মারা গেছেন। এবার পুরসভা থেকে যখন, কর্পোরেশন থেকে যখন ডেথ সার্টিফিকেটে নিতে যাওয়া হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই সেই পার্টিকুলার ব্যক্তির আধার নামটাকে ডিঅ্যাক্টিভেটেড করা হয় বলা হয়। অর্থাৎ আধার কর্তৃপক্ষের কাছে মেসেজ চলে যাচ্ছে যে রমেন্দ্র সুন্দর দাস মারা গেছেন, সুতরাং এটা ডিঅ্যাক্টিভেটেড হোক কার্ডটা। এই ডিঅ্যাক্টিভেটেড হওয়ার ইনফরমেশনটা যে আধার কর্তৃপক্ষের কাছে, আধার অফিসের কাছ থেকে জাতীয় নির্বাচন কমিশনের দিল্লি অফিস এন্টায়ার চার্টটাকে নিয়ে নিয়েছে। এবার ধরুন প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রিক কতজন মানুষ মারা গেছেন। ধরুন আমি বলছি, সাপোজ আমি যেখানে পানিহাটিতে থাকি, এখানে ধরুন গত 10 বছরে 2,500 লোক মারা গেছেন। সাপোজ আমি সবটাই মানে হাইপোথেটিক্যালি বলছি, 2,500 লোক মারা গেছেন। এবার এই 2,500 লোকের আধার কার্ডটা তো ডিঅ্যাক্টিভেটেড হয়েছে, যখন ডেথ সার্টিফিকেটটা মিউনিসিপ্যালিটি থেকে নিতে যেতে হয়েছে। এই ডিঅ্যাক্টিভেটেশনের রিপোর্টটা আধারের কাছে চলে যাচ্ছে, যখন সেটা ডিঅ্যাক্টিভেট করতে দিয়ে দেওয়া হচ্ছে। সেই লিস্টটা কিন্তু আলটিমেটলি নির্বাচন কমিশনের দিল্লির অফিসে পড়ে রয়েছে যে পানিহাটিতে 111 পানিহাটিতে 2,500 লোক মারা গেছে। এইবার ধরুন আমি বলছি বিএলও জালিয়াতি করলো, পানিহাটির এইআরও জালিয়াতি করলো, পানিহাটির ইআরও সই করে দিল, চলে গেল ড্রাফট রোলের মধ্যে নামটা বেরিয়ে গেল। যখন এই সফটওয়্যারে ফেলা হচ্ছে, দেখা যাচ্ছে এই রমেন্দ্র সুন্দর দাস তো কিন্তু মারা গেছেন, এ তো আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড। তাহলে উঠলো কী করে? এইখান থেকে সরাসরি ইআরওকে শোকজ, এইখান থেকে এইআরওকে শোকজ, এইখান থেকে বিএলওকে শোকজ, সাসপেনশন এবং শেষ পর্যন্ত শ্রীঘর। বিহারে যা হয়েছে, বিহারে এই পরিমাণ জালিয়াতি কেউ করার চেষ্টা করেনি, তাও 54 জন মানে বিএলও, এইআরও, ইআরও, বিডিও র্যাঙ্কের পদমর্যাদার লোক এখনও জেলের মধ্যে বসে রয়েছেন। আলটিমেটলি যেটা হচ্ছে, আমি বলছি ছাঁকনির ব্যাপারটা এমন একটা পদ্ধতিতে করা হচ্ছে যে পদ্ধতিটা এখনও পর্যন্ত 80,000 বিএলওর অধিকাংশ মানুষই জানেন না। তারা লগইন আইডি শেয়ার করে বিডিও অফিসে দিয়ে দিচ্ছেন, সানুদেবীদের দিচ্ছেন, কিংবা কোনো পঞ্চায়েত অফিসে দিয়ে দিচ্ছেন, বিডিও অফিসে দিয়ে দিচ্ছেন, আরে তোমারটা এখানে বসে বসে এন্ট্রি হোক, এবং জালিয়াতি এন্ট্রিটা হচ্ছে। এইবার যে ছাঁকনির মধ্যে ধরা পড়ে গেল যে আপনি বিএলও হিসেবে আপনার ডেটা এন্ট্রির মধ্যে এমন একজনের নাম ঢুকে আছে, তার আধার কার্ড তো গত 2 বছর আগে ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে, মারা গেছেন বলে, তাহলে আপনি করলেন কী করে? এইবার বিএলওকে ধরে টানটা পড়বে, কারণ এসআইআর প্রসেসটা তো কমপ্লিট হয়ে যাচ্ছে। ভালো করে বুঝুন অঙ্কটা। আমি সরাসরি বিশ্লেষক গবেষক মানস ভট্টাচার্যের সাম্প্রতিককালে মিডিয়া দেওয়া একটা ছোট্ট ইন্টারভিউ শোনাবো। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, যারা ভাবছেন যে মৃত যারা মারা গেছে, আমারও বাবা মা মারা গেছে, তাদের নামও বাদ দিতে হলো, মৃত ভোটারের নাম তুলে পার পেয়ে যাবেন, এর থেকে কিন্তু খুব সাবধান। কারণ এখন যে ডেথ সার্টিফিকেট ইস্যু হয় কর্পোরেশন থেকে, পৌরসভা থেকে, পঞ্চায়েত থেকে এবং হসপিটাল থেকে ডাইরেক্ট, সেখানে থেকে আধার লিঙ্ক করে কে ডেথ সার্টিফিকেট নিচ্ছে তার প্রত্যেকটা নথি কিন্তু ইসিআই কালেক্ট করেছে, যে পশ্চিমবঙ্গে গত 10-15 বছরে কতজন মারা গেছে সেই ডাটা কিন্তু তাদের কাছে আছে। সুতরাং যদি মিসম্যাচ হয় তাহলে কিন্তু এই বিএলওরা এবং তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আবার শাস্তির মুখে পড়বে। শুনলেন আপনারা কিভাবে নির্বাচন কমিশন ছাঁকনির ফানেলটাকে ব্যবহার করছে। এরকম অনেকগুলো তথ্য আমি পেয়েছি। আমি আবারও বলছি, সমস্ত যতগুলো তথ্য সংগ্রহ করছি সেই তথ্য নিয়ে প্রকাশ্যে আলোচনা করছি না, কারণ যারা জালিয়াতি করছেন তারা আলটিমেটলি সতর্ক হয়ে যাবে। যারা জালিয়াতি করছেন সতর্ক হয়ে যান,
কোনো সতর্কীকরণ আলাদা করে করা দরকার নেই, হয়ে যান, না হলে কিন্তু দিনের শেষে চাকরিটা আপনি খোয়াবেন। এবং 3S এর ফর্মুলায় নির্বাচন কমিশন যাবে, শো কজ, সাসপেনশন, শ্রীগড়। নির্বাচন কমিশন প্রকাশ্যে বলছে না, কারণ SIRটাকে তারা কমপ্লিট করতে চাইছে। এটা গেল একটা দিক। 2 নম্বর হচ্ছে, আজকে যখন এই প্রতিবেদন শুরুতেই আপনাদের বললাম যে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার প্রত্যেকটা বিধানসভার একজন আছেন, তিনি তাকে একটা মুচলেখা আজকে 1 ডিসেম্বরের মধ্যে ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসারকে দিয়ে দিতে হচ্ছে। এবার এই মুচলেখাটা কি? মুচলেখাতে লিখতে হচ্ছে যে আমার কোনো ডেটা এন্ট্রি অপারেটর বা কোনো কন্ট্রাকচুয়াল অপারেটরকে নিয়োগ করে এই এন্ট্রিগুলোকে কিন্তু করা হয়নি। অর্থাৎ একজন ইআরও মুচলেখা দিয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে বলছেন যে কোনো ডেটা এন্ট্রি অপারেটর, মানে কোনো কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর কিংবা কোনো পাড়ার লোককে রামশ্যাম যদুমধুকে দিয়ে কিন্তু এন্ট্রি হয়নি, এই মুচলেখাটা ইআরও দিচ্ছে। এবং সেই মুচলেখাটা আজকে 1 তারিখ সন্ধ্যের মধ্যে নির্বাচন কমিশন মানে চিফ ইলেকট্রাল অফিসার মনোজ আগরওয়ালের অফিসে পৌঁছে যাচ্ছে এবং সেটা আলটিমেটলি জাতীয় নির্বাচন কমিশনের দফতরেও পৌঁছে যাচ্ছে। অর্থাৎ 294 জন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার যারা SDO পদমর্যাদার, তাঁদের মুচলেখা, অর্থাৎ আমার এখানে কোনো চুরি হয়নি, আমরা সমস্ত কোনো কন্ট্রাকচুয়াল লোককে ডিপ্লয় করিনি, কোনো বাইরের লোককে ডিপ্লয় করিনি এই ডেটা এন্ট্রি করানোর জন্য, এই মুচলেখাটা আলটিমেটলি জাতীয় নির্বাচন কমিশনের দফতরে, চিফ ইলেকট্রাল অফিসার জাতীয় নির্বাচন কমিশনের দফতরে আজকে পৌঁছে যাচ্ছে। এবার ধরুন, আমি জানি গতকালও প্রচুর ইআরওরা লিখিত এই মুচলেখাটা পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আজও ফাইনালি পাঠাচ্ছেন এবং সেই 294টা মুচলেখা পাওয়ার পর এই মুচলেখা থেকে লেখা থাকবে কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর বা কোনো অস্থায়ী লোক বা কোনো বহিরাগতকে দিয়ে কোনো রকম এন্ট্রি করা হয়নি। কিন্তু ধরুন এই বিডিওর অফিসে বসে যাদের এন্ট্রি করানো হচ্ছে বা পঞ্চায়েত অফিসগুলোতে বসে বসে যাদের দিয়ে এন্ট্রি করানো হচ্ছে, তারা রামশ্যাম যদুমধু আইপ্যাকের লোকজনকেও তো ঢুকিয়ে বসিয়ে রাখা হয়েছে, বিএসকের লোকজনকে ঢুকিয়ে বসিয়ে রাখা হয়েছে, তাদের দিয়ে ডেটা এন্ট্রি করা হচ্ছে। এবার এই এন্ট্রিগুলো যখন চিহ্নিতকরণ হচ্ছে, তারা আলটিমেটলি পরিষ্কারভাবে বলছেন আমরা করিনি। এবার ইআরওদের কী ধরনের উভয় সংকট, অভিনব পদ্ধতি, কিন্তু মানে অভিনব এই মুচলেখাটা দিতে হলো নির্বাচন কমিশনের কাছে। যে ইআরও নির্বাচন কমিশনকে দেবে না কোনো একটা পাপ বোধ থেকে যে না আমি সত্যি তো কন্ট্রাকচুয়ালদের দিয়ে করিয়েছি, তাহলে আমি কি করব? যদি আমি বলছি তাহলে তো আমি কি করব, আমি দেবো না, এই মুচলেখা দেবো না, কারণ আমি তো করিয়েছি। আমি যদি স্বীকার করে নিই আমি করিয়েছি, তাহলে কি হলো, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে গাইডলাইন আছে সেটাকে আপনি বিং ইআরও, আপনি SDO পদমর্যাদার অফিসার হিসেবে সেটাকে ওভাররুল করেছেন, অর্থাৎ আপনি অস্বীকার করেছেন। তাহলে আপনার সংকট এক। দ্বিতীয়ত হচ্ছে আপনি মুচলেখা দিয়ে দিলেন না আমি করিনি, অথচ করেছে। পরবর্তীকালে যদি এই ড্রাফট রোল বেরোনোর পর যখন নির্বাচন কমিশন ধরবে যে আপনি তো করেছেন, কীভাবে ধরবেন, আমি একটা ছোট্ট ক্লু আপনাদের দিয়ে দিই, খুব ইন্টারেস্টিং। আমি এটা নিয়ে চর্চা অনুশীলন করছিলাম বলে আমার মনে হলো এটা নিয়ে আপনাদের কিছু জানানো দরকার। সেটা হচ্ছে যে মুহূর্তে ধরুন কোনো একটা জালিয়াতি আইডেন্টিফাইড হলো, সঙ্গে সঙ্গে জানতে চাওয়া হবে ইআরওর কাছে এই জালটা কী করে ঢুকলো ভেতরের মধ্যে, তাহলে কে করেছে, তখন তিনি বিএলওকে শোকজ করবেন বা বিএলওকে চিঠি দেবেন। বিএলও বলবেন আমি তো বলিনি, আমার ইআরও আমার লগইন আইডি নিয়েছেন, সেখান থেকে বসে এন্ট্রি করিয়েছেন, আমি তো করিনি স্যার, কারণ ওইখানে তো তৃণমূলের পার্টির লোকজন ঢুকে বসে রয়েছে। আমি নিজে শুনেছি এই যে হাসানাবাদের যে বিএলও মানে ইআরও, তার অফিসে 1.5 ঘন্টা দরজা বন্ধ করে তৃণমূলের নেতা বৈঠক করছেন, আর যখন বৈঠক করছে তখন সে ঘরে ঢোকা কারুর বারণ। আরও অনেক তথ্য পেয়েছি আমি, একাধিক ভিডিও সঙ্গে আমি মাঝে মাঝে হাসানাবাদ উলুবেড়িয়াটা বলছি, কারণ এর বাইরে আমি আর কোনো তথ্য প্রকাশ্যে বলছি না। কোন কোন বিডিও অফিস, কোন কোন ইআরও অফিস, কোন কোন পঞ্চায়েত অফিস, কোন কোন বিধানসভা নির্বাচন অফিসে কী কী ইনপুট পেয়েছি আমি একটিও প্রকাশ্যে ইচ্ছে করে বলছি না, পাছে তারা সতর্ক না হয়ে যায়। ফলত আমি চাইছি যে তারা যে জালিয়াতিটা করেছেন দ্যাট শুড বি আইডেন্টিফাইড বাই নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনে কয়েক হাজার ডকুমেন্ট এরকম জমা পড়েছেন আমি যা খবর পেয়েছি। যাই হোক, শেষ পর্যন্ত এই জায়গা থেকে গিয়ে কিন্তু আলটিমেটলি ইআরও ঘাড়ে চাপাবে বিএলওর, তখন ইআরও বলবে যে আমি তো সই করে দিয়েছি, উনি কীভাবে করেছেন আমি জানি না। তখন বিএলও বলবে না আমাকে তো ইআরও বিডিও সাহেব লগইন আইডিটা চেয়েছেন, আমি দিয়ে দিয়েছি, ফলে আমি কি করব? এক বিএলওকে স্বীকার করতে হবে আমি অন্যায়টা করেছি, আর অথবা আলটিমেটলি ইআরওকে বলতে হবে যে বিএলওই এটা করেছে, আমি করিনি বলেও সাতক্ষণ মাফ হবে না। কেন আপনি দেখেননি কেন, আপনি বিং দ্য ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, আপনি SDO পদমর্যাদার অফিসার, নিচের তলায় বিডিও কী করছে আপনি দেখেননি কেন? এই জায়গাতে আলটিমেটলি ইআরও বিডিওরা কিন্তু ধরা পড়বেন। আর ঠিক একই সঙ্গে ভালো করে খেয়াল করুন বিএলও কিন্তু শোকজ সাসপেনশন শ্রীঘরের মুখটা দেখবেন। আমি বলছি যারা জালিয়াতি করবেন, যারা জালিয়াতি করছেন না তাদের নিয়ে প্রশ্নই নেই। বহু বিএলও ভীষণ ভালো কাজ করছেন আমি জানি,
আমার প্রচুর বিএলের সঙ্গে আমার যোগাযোগ আছে, সম্পর্ক আছে। আমি তাদের কাছ থেকে ইনপুটগুলো প্রতিদিন 24 ঘন্টা সংগ্রহ করি। তাতে মনে হচ্ছে প্রচুর বিএলও দায়িত্ব নিয়ে কাজ করছে। কিন্তু আবার অনেক বিএল আছে, আমি যেমন ধরুন আমি যেখানে থাকি 111 পানিয়াট, খবর পাচ্ছি খুব কাছাকাছি আমার পরিচিত জায়গা, পাশের বাড়ির ছেলেটিকে দিয়ে এন্ট্রি করানো হচ্ছে বসে বসে। আমি জানি, আমি কিছু বলিনি, দেখি না কতদিন এই জালিয়াতিগুলো চলে। একাধিক চিঠি, একাধিক মেল কিন্তু নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছচ্ছে। আমি সেই তথ্যগুলো নিয়ে প্রকাশ্যে আলোচনায় যাচ্ছি না, কেন এই ইয়ারোরা সতর্ক হয়ে যাবেন। আপনারা যে ইনপুটগুলো হোয়াটসঅ্যাপে আমাদের পাঠাচ্ছেন, মনে রাখবেন প্রত্যেকটা মেসেজ আমরা যেখানে পাঠানোর ঠিক জায়গায় পাঠিয়ে যাচ্ছি নিয়ম করে। ফোন ধরতে পারছি না সবার, মাফ করবেন, কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজগুলো আমরা রিড করছি এবং আপনারা হোয়াটসঅ্যাপে নিয়মিত পাঠাবেন আপনাদের দফতরে। কিন্তু আজকে এই মুহূর্তে এই প্রতিবেদন শেষ করার আগে আরও একটা ছোট্ট তথ্য আপনাদের কাছে দেবো, সেটা আপনাদের প্রত্যেকে জেনে রাখা দরকার। বলা হচ্ছে না মাঝে মাঝে 2002 সালে 3 বছর ধরে এসআইআর হয়েছিল, সর্বৈব মিথ্যে কথা, সর্বৈব মিথ্যে কথা। কতদিনের মধ্যে এসআইআরটা হয়েছিল আমি বলবো না। যিনি এসআইআর করেছেন এমন একজন মানুষ, যার কথা এর আগেও শুনেছি, মানস ভট্টাচার্য, গবেষক মানুষ, তিনি এসআইআর পর্বর মধ্যে ইনভলভ ছিলেন 2003-এ। কদিনের মধ্যে এসআইআর, কতদিনের মধ্যে এসআইআর হয়েছিল আমি আজকের এই প্রতিবেদনে শোনাবো। কিন্তু তার আগে আবারও বলছি, ইয়ারোদের মুচলেখা দেওয়ার দিন আজকে 1 ডিসেম্বর, এবং আলটিমেটলি এই মুচলেখাতে আলটিমেটলি ইয়ারও যেমন তার লিগ্যাল রেসপন্সিবিলিটি নথিবদ্ধ হয়ে গেল, অর্থাৎ আমি কেন তো কিছু করিনি এটা যেমন স্বীকার করলেন, আবার যদি করেও লিখে থাকেন যে আমি করিনি, সেটাও কিন্তু আলটিমেটলি আরও একটা বড় অফেন্স। আর সবথেকে বড় অফেন্স হচ্ছে যদি 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 করিয়ে থাকেন, পরিষ্কার নির্বাচন কমিশনকে বলুন যে আমি করিয়েছি এতদিন, আমি আর স্যার করবো না। এটা মানা যায় যে আমি এতদিন করিয়েছি, কিন্তু যেগুলো করিয়েছেন সেগুলো তো ফানেলের মধ্যে ঢোকানো দরকার। চাকরির জন্য করবে কি নির্বাচন কমিশন, সেদিকে নজর থাকবে। স্পেশাল রোল অবজারভার খুব দ্রুত কাজে নেমেছেন, সমস্ত আইএস অফিসাররা কিন্তু প্রত্যেকটা একে একদম চিরুনি তল্লাশি করছেন, প্রত্যেক জেলাতে কে জালিয়াতি করছেন, কোথা থেকে জালিয়াতি করছেন, প্রকাশ্যে সেটা নিয়ে বলছেন না, কিন্তু তারা সেই চাকরির মধ্যে ফেলে দিচ্ছেন জেলাগুলোকে। সতর্ক থাকুন বিএলওরা, সতর্ক থাকুন এই ইয়ারোরা, সতর্ক থাকুন ইয়ারোরা। টাইম এক্সটেন্ডেড হয়েছে 4 তারিখ থেকে 11 তারিখ। এই মুহূর্তে যারা জালিয়াতি করছেন, প্রচুর বিডিও অফিস থেকে, প্রচুর পঞ্চায়েত অফিস থেকে আমাদের পরিচিত লোকজন আছে, তারা ইনপুট দিচ্ছেন, জানেন এই আরও এই করছেন, জানেন এই আরও এই কন্ট্রাকচুয়াল লোককে আমাদের অমুক ঘরটায় বসিয়ে রেখে দরজাটা বন্ধ করিয়ে দিচ্ছেন, যখন ঘরে মিটিং হচ্ছে তখন কাউকে ঢুকতে দিচ্ছে না, এই পর্ব চলছে। আমরা সমস্ত তথ্যগুলো নির্বাচন কমিশনে পাঠাচ্ছি। আপনারা নিয়ম করে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজে পাঠাবেন, লিখিতভাবে পাঠাবেন, ফোনে সব ফোন ধরতে পারছি না, পাঠাবেন। নজর থাকুক আপনাদের বাংলা বার্তায়। আর আমি পরিষ্কার বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে 2002-এ যে এসআইআরটা হয়েছিল, কতদিনের মধ্যে এসআইআরটা হয়েছিল, যে মিথ্যা প্রচারটা তৃণমূল নেত্রী করছেন, সেটা আমরা একটু প্রমাণ হিসেবে দিচ্ছি। এসআইআর মধ্যে ইনভলভ ছিলেন, তিনি নিজের মুখে বলেছেন, কি বলেছেন শুনুন। না, প্রথম কথা হচ্ছে এই 2 বছর ধরে যে 2002-এ চলেছিল, এটা একটা সর্বৈব গুজব। গোটা ভারতবর্ষে 2 বছর ধরে হয়েছিল, 2000 থেকে 2004। কিন্তু আমরা 2002-এ কতদিন সময় পেয়েছিলাম জানো? 17 দিন। কারণ ফেব্রুয়ারি মাসে হয়েছিল, তার ওয়ার্কিং ডেজ ওই শিবরাত্রি, সরস্বতী পুজো ইত্যাদি বাদ দিয়ে 2002-এ আলটিমেটলি এমুনারেশন ফর্ম বিলি করা, কালেক্ট করা, সেগুলোকে বিডিও অফিসে জমা দিয়ে আসা একটা ছিল না। এই সমস্ত মিলিয়ে সময় পেয়েছিলাম 17 দিন। অর্থাৎ 2002-এ যদি আক্ষরিক অর্থে বলতে হয় 17 দিনে কাজ শেষ করা হয়েছিল, এবং পুরো মার্চ মাস ধরে সেটা রেকটিফিকেশন করে 4 এপ্রিল সেটার ফাইনাল লিস্ট বেরিয়েছিল। সুতরাং এ বছরের থেকে আরো কম সময়ে হয়েছিল সেই হিসাবে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, যারা ভাবছেন যে মৃত যারা মারা গেছে, আমারও বাবা মা মারা গেছে, তাদের নামও বাদ দিতে হলো, মৃত ভোটারের নাম তুলে পার পেয়ে যাবেন, এর থেকে কিন্তু খুব সাবধান। কারণ এখন যে ডেথ সার্টিফিকেট ইস্যু হয় কর্পোরেশন থেকে, পৌরসভা থেকে, পঞ্চায়েত থেকে এবং হসপিটাল থেকে ডাইরেক্ট, সেখানে থেকে আধার লিঙ্ক করে কে ডেথ সার্টিফিকেট নিচ্ছে তার প্রত্যেকটা নথি কিন্তু ইসিআই কালেক্ট করেছে, যে পশ্চিমবঙ্গে গত 10-15 বছরে কতজন মারা গেছে সেই ডাটা কিন্তু তাদের কাছে আছে। সুতরাং যদি মিসম্যাচ হয় তাহলে কিন্তু এই বিএলওরা এবং তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আবার শাস্তির মুখে পড়বে, যে জেনে শুনে মৃত ব্যক্তি হচ্ছে কেন? কারণ প্রত্যেকটা ডিজিটালাইজ হয়ে আছে। আমাকেও আমার বাবা মার মৃত্যুর সার্টিফিকেট যখন তুলতে হয়েছে, সেটা অলরেডি লিঙ্ক হয়ে গেছে যে পশ্চিমবঙ্গে কতজন মারা গেছে, ডিটেলস তথ্য কিন্তু ইসিআই এর কাছে আছে। সুতরাং কেউ যদি ভাবেন যে আমার মৃত বাবা মার জায়গায় অন্যকে ঢোকাবো, তিনি কিন্তু আবার ফেসে যাবেন সেই বিএলও। আর তৃতীয় হচ্ছে যে 100% এমুনারেশন ফর্ম বিলি হবে না, যেটা তুমি দেখাচ্ছিলে। আজকেই কিছু বিএল এর সঙ্গে আমার কথা হয়েছে, তাদের বুথেও কিন্তু
নট ফাউন্ড, কারো 3 জন কারো 4 জন আছে যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর জন্য তাদের 100% কাজ শেষ হচ্ছে না, কারণ 4 তারিখ ছাড়া তারা সেইগুলো জমা দিতে পারছে না। এরকম নট ফাউন্ড কিন্তু সব বুথেই পাওয়া যাচ্ছে, যাদের কোনো ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না।